স্নেহের ছাত্রছাত্রী, গত ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র গল্পটি নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি। আজ আমরা স্ত্রীর পত্র গল্পটির দুটি চরিত্র নিয়ে আলোচনা করব। চরিত্র দুটি হল মৃণাল ও বিন্দু চরিত্র। নানা চরিত্রের মিছিলের মধ্য দিয়েই যেমন উপন্যাস রচিত হয়, তেমনি ছোট গল্পেও নানা চরিত্রের সংযোজন আছে। স্ত্রীর পত্র গল্পটিও তার ব্যতিক্রম নয়। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃণাল, আর মৃণালকে কেন্দ্র করে এ গল্পে আবর্তিত হয়েছে বিন্দু, মৃণালের বড় জা ও তার স্বামী ইত্যাদি। মৃণালের স্বামী, বড় জা এবং বড় জার স্বামীর নামকরণ করেননি লেখক। মৃণালের চরিত্রকে পরিপূর্ণ করেছে যে দুটি চরিত্র, তারা হল বিন্দু ও মৃণালের বড় জা। এই দুজন পুরুষের পদতলাশ্রয়ী ও তাতেই তাদের নারী জীবন সার্থক বলে মনে করেছে। এখান থেকেই মৃণালের চরিত্রের রূপান্তর ঘটেছে। সমাজে বিন্দুর মতো মেয়ের অসহায় রূপ দেখেই তার প্রতিবাদী মন জেগে উঠেছে। প্রথমে আমরা মৃণাল চরিত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই বলেছি, স্ত্রীর পত্র গল্পের কেন্দ্রীয় চরিত্র হল মৃণাল। শুধু স্ত্রীর পত্র কেন, বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী চরিত্র মৃণাল। প্রথম মহাযুদ্ধের প্রাক্কালে এদেশে মৃণালের মতো চরিত্র বিস্ময়করও বটে। আর রবীন্দ্রনাথ কখনোই নারীদের পুরুষের উপভোগের সামগ্রী বলে মনে করেননি। নারীরা শুধুমাত্র হেঁসেল ও আঁতুর ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তা তিনি চাননি। লেখক দীপ্ত কণ্ঠে বলেছেন, নারীর আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। 1910 সালে গোরা উপন্যাসে আনন্দময়ী চরিত্রের মধ্যে দিয়ে নারী চরিত্রের বিবর্তন ঘটান। আর মৃণালের পরবর্তীকালে অর্থাৎ 1342-এ নতুন মূর্তিতে চিত্রাঙ্গদাকে পাই। নারীর ব্যক্তিত্ব ও মহিম মমতা চিত্রাঙ্গদায় উদ্ভাসিত হয়েছে। নহি দেবী নহি সামান্যা নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি, যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তুমি চিনিতে মোরে। এরকম ব্যক্তিত্বময়ীর পার্শ্বে দণ্ডায়মান পুরুষ স্বার্থান্বেষী, সংকীর্ণ, গতানুগতার জীবনে মেলা ভার। মৃণাল নিজের জীবনের কথা একটি পত্রে স্বামীকে স্পষ্ট করেই বোঝাতে চেয়েছে। দুটি কথা তার আত্মজীবনীমূলক আখ্যানের মধ্য দিয়ে উঠে এসেছে, যার গুরুত্ব বুঝতে পারলে মৃণালের উপযুক্ত পুরুষ মিলতে পারত। মৃণাল তার স্বামীর এমন কোনো দোষ পায়নি যাতে আলাদা করে তাকে আঘাত করা যায়। তবে নারীকেই পুরুষের উপযুক্ত হতে হবে
এই প্রচলিত ধারণা মৃণাল ভেঙে ফেলার পক্ষে। তার উপযোগী করে তার স্বামীকেও গড়ে উঠতে হবে, একথা প্রচ্ছন্ন আছে গল্পের অন্তর্ভূমিতে। মৃণালের ভাষাতেই বলা যায়, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে তার চেয়ে অনেক বেশি দিয়ে ফেলেছেন। এ পরিবারের ঘরকন্যার নানান আঘাত প্রতিঘাতেও মৃণালের বুদ্ধিতে ভাঁটা পড়েনি, বরং নানা ঘটনার ঘন ঘটায় তা শানিত হয়ে উঠেছে দিনের পর দিন। নানা বাধা বিপত্তির মধ্যেই বুদ্ধির জাগরণ ঘটে, কখনো নিজের মধ্যেকার দ্বন্দ্বে, কখনো বিন্দুর মতো নারীদের সমাজের আঘাতের ক্রিয়ায় মৃণালের বুদ্ধি আরো দীপ্ত হয়ে ওঠে। দ্বিতীয় জবানবন্দি মৃণালের বক্তব্যেই ধরা পড়েছে। গুরুত্বর দিক দিয়ে এবং গল্পের সামান্য পরিসর গ্রহণের সীমাকে অতিক্রম করে ব্যাপ্তি লাভ করেছে। মৃণালের কথা তুলে ধরা হলো, আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতুম, সে ছাইপাশ যাই হোক না, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি। সেখানেই আমার মুক্তি, সেখানে আমি আমি। আমি যে কবি সেই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। এই নারীর কবিত্ব মৃণালকে যেমন মুক্তি দিয়েছে, তেমনি পৃথক অস্তিত্বও দিয়েছে। তার মনোজগৎ আলোড়িত হয়েছে মানুষের সুখ দুঃখ, ব্যথা অনুরাগের ছন্দ দোলায়। কবিতার বহিঃপ্রকাশ ছিল না, কিন্তু এটা ছিল তার তপস্যা। সমাজের নানান রীতিনীতি সে চোখ বুজে মেনে নিতে পারেনি, ফলে নানা কটূক্তি শুনতে হয়েছে তাকে। মেয়ে মানুষের বুদ্ধিটাই অনাবশ্যক। যে সমাজ ব্যবস্থায় পুরুষ শাসিত সমাজ, তা গ্রহণে অপারগ। মেয়ে জ্যাঠা নামকরণের মধ্যে সেই সত্যই তুলে ধরা হয়েছে। যা ভাষণ নিয়ে শুধু দিন যাপনের গ্লানি সেখানে বিদ্যমান, সেখানে বুদ্ধির ঔজ্জ্বল্য সত্ত্বেও মৃণাল গতানুগতিক জীবন যাপনে বাধ্য হতো। যদি তার সন্তানটি জন্মের পরে মারা না যেত, মৃণালের জীবন এভাবেই বয়ে চলত। কিন্তু মেয়েটির মৃত্যু মৃণালকে অন্য খাতে নিয়োজিত করল। সে নারী প্রগতি কর্মে নিজেকে নিয়োজিত করল। হয়তো ঈশ্বরের অভিপ্রায় অন্যরকম ছিল। বিন্দু এসে যোগ দিল তাদের সংসারে। মাতৃহারা বিন্দু তার দিদির কাছে আশ্রয় চেয়েছিল, বিনিময়ে সব কাজকর্ম করে দিত। মৃণালের বড় যা ভাবতেন সস্তায় কাজের লোক পাওয়া গেছে, কিন্তু সর্বসমক্ষে বিন্দুকে তাচ্ছিল্যই করে গেছে। ভালোবাসা তো দূরে থাক। সবাই যখন বিন্দুর প্রতি বিরক্ত, তখন নিরাশ্রয় মেয়েটির পাশে এসে দাঁড়ালো মৃণাল। স্বামীর অপছন্দ বলে বড়জা এমন ভান করলেন যে মেয়েটিকে দূর করতে পারলেই ভালো। তার উপর দাসীবৃত্তিতে বোনকে কাজে লাগিয়ে যখন দেখাতে লাগলো ভারী সস্তায় মেয়েটিকে পাওয়া গেছে, তখন নারীত্বের এই অমর্যাদা মৃণালের পক্ষে দুর্বিষহ হয়ে উঠল। বড়জা এ বাড়িতে আসার সময় রূপ বা টাকা নিয়ে আসেননি, ফলে নিজেকে যথাসম্ভব খাটো ও দীর্ণ দেখাতেই অভ্যস্ত। বিধাতার কাছে পাওয়া বুদ্ধির জোরে
এর দৃষ্টান্ত গ্রহণ করা মৃণালের পক্ষে অসম্ভব। মৃণাল বিন্দুকে কাছে টেনে নিল। এত অসম্মানকে আঘাত না করে সে পারে না। বিন্দু কাছে এলো বটে, কিন্তু ব্যাধভীত হরিণীর মতো বুক দূর দূর করে উঠল। আন্তরিক মমতায় মৃণাল তার ভয় দূর করল। বিন্দুর গায়ে লাল রঙের কি যেন ফুটে উঠতেই সবাই বসন্ত বলে তাকে হাসপাতালে পাঠাতে উদ্যোগ করতে লাগলো। মৃণাল তার প্রতিবাদ করেছে। বিন্দুকে নিয়ে আতুর ঘরে থাকতে চেয়েছে। এরপরেই বিন্দুর লাল দাগ মিলিয়ে যেতে সব সমস্যার সমাধান হয়ে যায়। বিন্দুর ভয় ভেঙে গেল এবং মৃণালের ভালোবাসা স্নেহ নেড়ে আশ্রয় পেল। কিন্তু বিধি বাম। বিন্দুর কপালে জুটল চোরের বদনাম। আর এর প্রতিবাদে মৃণাল নিজের এঁটো বাসন নিজেই মাজতে শুরু করলো এবং মোটা কোড়া মিলের ধুতি পরতে লাগলো। মৃণালের ভয়েই বিন্দুকে তাড়াতে পারেনি কেউ। বিন্দুর ভালো বর পাওয়া গেছে। মৃণাল বিয়েতে বাধা দিতে পারেনি। এক পাগলের সঙ্গে বিন্দুর বিয়ে হয়ে গেল। মৃণাল ছাড়া একথা কেউই বিশ্বাস করেনি। বিন্দুর দিদি ভাগ্যের দোহাই দিলেন। পাগল স্বামীর ঘর থেকে পালানো বিন্দুকে কেউ ভালো চোখে দেখেনি। বিন্দুর ভাষণ নিতে এলে মৃণাল প্রতিবাদ করেছে, কিন্তু বিন্দু নিজে থেকেই ভাসুরের হাতে নিজেকে সমর্পণ করেন। এরপর বিন্দু পালিয়ে তার খুড়তুতো ভাইদের আশ্রয় চাইল। সেখানেও আশ্রয় পায়নি। বিন্দু বারবার পালিয়ে গঞ্জনার শিকার হয়ে কাপড়ে আগুন লাগিয়ে মৃত্যুবরণ করল। মৃণাল বুঝতে পারল এ সংসারে বুদ্ধি নিয়ে বাঁচা দুষ্কর। তাই খুড়িমার সঙ্গে তীর্থে যাবার ইচ্ছা প্রকাশ করল। বিন্দুকে বাঁচানোর জন্য ভাই শরৎকে নিয়োগ করেছিল। যে কোনো ভাবে বিন্দুকে পুরীর গাড়িতে তুলতে হবে। কিন্তু মৃত্যু এসে বিন্দুর পুরী যাত্রা বন্ধ করে দিল। পুরীর সমুদ্র তীরে এসে স্বামীকে নিজের কথা জানিয়ে চিঠি লেখেন মৃণাল। মৃত্যুর পথে নয়, জীবনের পথে মুক্তির পথ দেখতে পেল মৃণাল। উদার প্রকৃতির সামনে এসে ২৭ নম্বর মাখন বড়াল রেলের গলিকে তুচ্ছ করে যেতে পারল। মুক্তির পথ ভূমার মধ্যে আছে। মৃণালের বুদ্ধিদীপ্ত মন সে কথাই বলে। এবারে আমি বিন্দু চরিত্র নিয়ে আলোচনা করছি। স্ত্রীর পত্র গল্পে মৃণালের পরে যে চরিত্রটি পাঠকের হৃদয়ে বেশি জায়গা দখল করে নিয়েছে সেই চরিত্রটি হল বিন্দু চরিত্র। মৃণাল চরিত্রটিকে প্রজ্বলিত করার জন্য, আরো বেগবান করার জন্য বিন্দু চরিত্রের প্রয়োজন ছিল। বস্তুত বিন্দুকে কেন্দ্র করেই মৃণাল চরিত্রের প্রতিবাদী রূপ সুতীব্রভাবে ধরা দিয়েছে। বিন্দুকে কেন্দ্র করেই লেখক মৃণালের বিদ্রোহিণী রূপটি ফুটিয়ে তোলার মাধ্যমটি খুঁজে পেয়েছেন। এ গল্পে বিন্দুর আগমন অনিবার্য ছিল। মৃণালের পরে এ গল্পে শুধু বিন্দুরই নামকরণ করা হয়েছে। এমনকি বিন্দুর পতিদেবতার নাম নেই। বড় জা, ভাসুর, বিন্দুর স্বামী, শাশুড়ি, খুড়িমা কেউই লেখকের দ্বারা নামে অঙ্গীকৃত হননি। তবে এ গল্পের শেষ প্রান্তে মৃণালের ভাই শরতের নামকরণ করা হয়েছে।
বিন্দুর ক্ষেত্রে লেখকের নামকরণ করার ক্ষেত্রে একটা তাগিদ ছিল, আর সেটা লেখকের উদ্দেশ্যেই নিহিত আছে। সে দেখতে কুশ্রী, অদ্ভুত, একবার তার উল্লেখ আছে। গুণ আছে কিনা তা জানার উপায় নেই। সেটি প্রকাশের কোনো সুযোগও লেখক হয়তো পাননি। পরের বাড়িতে পরের অনিচ্ছায় আশ্রয় নেওয়া, দাসীবৃত্তি করে ক্ষুণ্ণিবৃত্তি করা, সে এক মস্ত অপমান। কিন্তু মানুষ তো বেঁচে থাকার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়। যত আঘাত অপমান হোক, জীবদেহটি বাঁচিয়ে রাখতে সর্বদা সচেষ্ট থাকে। বিন্দুও তার ব্যতিক্রম নয়। মাতৃহীনা বিন্দু তার খুড়তুতো ভাইদের কাছে আশ্রয় পাননি। নিরুপায় হয়ে দিদির শ্বশুর বাড়িতে অনাদরে আশ্রয় লাভ করে। তার গায়ে লাল ঘামাচির মতো দাগ হলে বাড়ির সকলেই বসন্ত বলে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয়। সে যাত্রায় মৃণাল প্রতিবাদ করেছে, আর ভগবান তার গায়ের লাল দাগগুলি দ্রুত মিলিয়ে দিলেন। এরপর চুরি না করেও চোরের বদনাম নিতে হলো বিন্দুকে। তার বুকের ওপর একের পর এক বিপদের ঢেউ বয়ে যেতে লাগলো। মৃণালের জন্য বিন্দুকে কেউ তাড়াতে পারেনি। মৃণালের স্নেহ নেড়েই সময় কাটাতে লাগলো বিন্দু। কিন্তু বিধি বাম, বিন্দুর ভালো বর পাওয়া গেছে। বাড়ির সকলেই তার বিয়ে দিল। বিন্দুর বরটি ছিল উন্মাদ, শাশুড়ি ছিল দজ্জাল। শেষ পর্যন্ত স্বামীর ঘর ফেলে পালিয়ে এলো মৃণালের কাছে। বিন্দুর পালিয়ে আসা এ বাড়ির কেউই মেনে নেয়নি। বিন্দুর বর যে পাগল, মৃণাল ছাড়া কেউ বিশ্বাসও করেনি। বিন্দুর ভাসুর বিন্দুকে নিতে এলে মৃণাল তার প্রতিবাদ করেছে। অবশেষে বিন্দু তার ভাসুরের কাছে আত্মসমর্পণ করেছে, যাতে মৃণাল ও তার ভাসুরের সঙ্গে বাদানুবাদ না হয়। শাশুড়ির গঞ্জনার হাত থেকে রক্ষা পেতে সে পুনরায় তার খুড়তুতো ভাইয়ের কাছে আশ্রয় নিয়েছে। তারাও জোর করে বিন্দুকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য বিন্দু কাপড়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দিয়েছে। পুনরায় মৃণালের কাছে গিয়ে বিব্রত করেনি, বরং তার মনের কথা একটি চিঠিতে লিখে গেছে মৃণালের জন্য। তার শ্বশুর বাড়ির লোকেরা তো তা নষ্ট করে দিয়েছে। খুড়িমার সঙ্গে শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাওয়া ধীশক্তি সম্পূর্ণ মৃণালের উদ্দেশ্য হতে পারে না। তার মূলে রয়েছে বিন্দুকে বাঁচিয়ে রাখার প্রয়াস। মৃণাল তার ভাই শরৎকে সে কাজেই লাগিয়েছিল। সেখানে গিয়ে শরৎ জানতে পারল বিন্দু ইহজগতে নেই। হয়তো এছাড়া বিন্দুর আর কোনো পথ ছিল না। বাঁচতে গেলে একমাত্র ভালোবাসার মানুষটির কাছে যেতে হতো। বিন্দু তা চায়নি। এ সমাজ ব্যবস্থায় তার মতো মেয়েদের জন্মানো যে কত বড় অভিশাপ, বিন্দু তা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছে। মানুষ হিসাবে তো জন্মায়নি, মেয়ে মানুষ। তার জাত গোত্র আলাদা পুরুষ শাসিত সমাজে। তা কি নিদারুণ যন্ত্রণাদায়ক, বিন্দু নিজে যেমন জেনেছে তেমনি আপামর পাঠককে জানিয়ে দিয়ে গেছে। বিন্দুর প্রজ্বলিত অগ্নিশিখা মহীরুহ হয়ে উঠেছে মৃণালের পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহের অগ্নি শলাকা।